ভাই বিয়ার রেঞ্জ একটা স্টার্ট দিছে বড় ভাই। আর কি বলবো রে ভাই, গেলে না রে, গেলে না, হাইরে গেলে না। এখন গিলেজি দিল না মেসি দিল না কি দিল আল্লাহ জানে। কিসে পড়লাম আমি। সবাই আমার সাথে, কিন্তু আমি কারো মারলাম না। সবাই একসাথে আল্লাহ কি করবো ভাই বড় ভাই। এরা কিরকম গিলেজ বড় ভাই, আপনার কাছে যদি এরকম গিলেজ খান তাই আমার জানাই। ততক্ষণ আমরা একটি গল্প শুনি। আমার বেশ মনে আছে, বাবা খুব ভোরে বেরোতেন আর ফিরতেন সবার ঘুমিয়ে পড়ার পর। না, প্রতিদিনই নয়, এই ধরুন মাসের 10 থেকে 21-22 তারিখ পর্যন্ত বাড়িওয়ালার সামনে পড়াটা এড়াতেই এই ভোর 5টা থেকে 12টা পর্যন্ত অফিস। বাবা বেশ রাগী ছিলেন। আমরা বাবাকে ভয়ে কিছু প্রশ্ন করতে পারতাম না। পারলে নিশ্চয়ই জিজ্ঞেস করতাম, বাবা তুমি রোজ অফিসের আগে ছুটির পরে সংসদ ভবনের পাম ট্রিগুলোর নিচে অন্ধকার স্যাঁতস্যাঁতে রাস্তায় বসে মাথা হেঁট করে কি ভাবো? কে তোমার সকালে নাস্তা বানিয়ে দেয়? লাঞ্চ করো কি কখনো? বাড়ি ভাড়া দেবার তারিখ উত্তীর্ণ হলেই আমরা দুভাই গিয়ে দাঁড়াতাম বাড়িওয়ালার সামনে করুণ মুখ করে। উনি বলে যেতেন। এই হঠাৎ করুণ মুখ করার ব্যাপারটা আমরা বেশ ভালোই রপ্ত করে ফেলেছিলাম। মোটর বাইক পাশ থেকে বের হলেই আমি হা করে চেয়ে থাকতাম। একদিন বাবা বলেছিলেন, শোনো আব্বা, নিম্ন মধ্যবিত্তের স্বপ্ন দেখারও একটা লিমিট থাকে রে বোকা। জবাবে বাবাকে সেদিন চমকে দিয়ে বলেছিলাম, বাবা জীবনের মৌলিক চাহিদাগুলির অপূরণের আক্ষেপ থেকে জন্ম নেওয়া সুপ্ত বাসনাগুলি যদি হঠাৎ ঘুম ভেঙে লাফ দিয়ে জেগে উঠে হাত ধরাধরি করে হাঁটতে চায়, সেও কি নিম্ন মধ্যবিত্ত হিসেবে অন্যায় হবে, নাকি সে উচ্চবিত্ত হয়ে ওঠার ধৃষ্টতা? বলেই ভাবলাম, কি যে সব ভুলভাল বকে ফেললাম বাবার সামনে। বেশি বলে ফেললাম না তো? আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। শিক্ষা, সততা আর আদর্শই যাদের একমাত্র সম্বল, তাদের অন্তত বাবার মুখের উপর এমন বাগ্মিতা মানায় না। গলির মুখে 3 রাস্তার মোড়ে কার্তিক বাবুর মুদির দোকান। তোমাকে ভয়ে কোনোদিন বলিনি বাবা। ভীষণ হাস্যোজ্জ্বল লোকটির মুখ আষাঢ়ের আকাশের মতো গোমরা হয়ে যেত আমাদের বাপের স্লিপ ধরা হাতগুলো দেখলেই। একটা লজেন্স কোনোদিন চাইতে পারেনি বাকির খাতা থাকবে। বাকিদের মৌলিক চাহিদা মেটাতে মেটাতে শৈশব যে কোথায় ছুটে পালিয়েছিল তা টের পেতে পেতে তখন আমিও আরেক বাবা হয়ে উঠছি। চাল ময়দার ঠোঙাগুলোকে কেটে সেলাই করে খাতা বানাতাম। বছর শেষে আবার তাদের বিক্রি করে নতুন ক্লাসের সেকেন্ড হ্যান্ড বই কেনা। নতুন বই কেনার কথা তো পশ্চিম কালেও ভাবতে পারিনি। আমিষবিহীন পেঁপে ভাজি, আলুর ঝোল, বেগুন ভর্তা খেয়ে কত দিন রাত পার করেছি। অন্য কিছু চড়া আছে আমাদের বাজারের ব্যাগ চলে যেত সে সময়। অন্য কিছু সামর্থ্য ছিল না বলে ঈদে পরবে কদাচিৎ জুটেছে ফার্মের মুরগি। আমাদের পিঠোপিঠি 2 ভাইয়ের জন্য একটি শখের জিন্স প্যান্ট কিনতে পেরেছিলাম 300 টাকা খরচ করে, তাও 1 মাসের একটি টিউশনের বেতন দিয়ে। মা সেটা আলমারিতে তুলে রাখতেন। যদি কোথাও দাওয়াত পড়ত, আমরা ভাগ করে নিতাম কে গায়ে হলুদে যাবে সেটা করে, আর বরযাত্রী কে হবে। এমন কোনো অনুষ্ঠান ছিল না যে আমরা 2 ভাই একসাথে গিয়েছি। উপহার কেনার সামর্থ্য কোনোদিনই আমাদের ছিল না, তাই আমরা শুধু বরযাত্রী বা গায়ে হলুদে যেতাম। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, যাদের কোনো চাহিদা থাকতে আমাদের মা তো
লবণ ছিটিয়ে খেতে পারতাম। তখনও মাছের কাঁটা বেছে খেতে শিখিনি। মাও সে কথা জানতেন। দুষতেন দারিদ্রতাকে। আমি দিব্যি পটলের তরকারি দিয়ে আয়েশ করে খেয়ে ওঠার ভান করাটা শিখে নিয়েছিলাম। স্কুলের টিফিনের জন্য জেদ করেছি কিনা ঢের সন্দেহ আছে। স্কুলের মাইনে দেবার 7 তারিখ পার হলে ঝন্টু স্যার দাঁড় করে রাখতেন 1 পিরিয়ড প্রতিদিন। জানলে বাবা যদি কষ্ট পায়, তাই বলা হয়নি সে কথা কোনোদিন। প্রায় হাঁটু ছিঁড়ে দগদগে ক্ষত নিয়ে ফিরতাম ফুটবল খেলে। গভীর রাতে আমরা ঘুমিয়ে পড়লে বাবা এসে কেরোসিন লাগিয়ে দিতেন অ্যান্টিসেপ্টিক হিসেবে। ঝরঝর করে পানি পড়তো তখন তার চোখ বেয়ে। কেন বাবা, কেন ফেলতে? আমার হাঁটুর ক্ষত, এই যে রক্তাক্ত চামড়া ছেঁড়া, কেন যে তার চোখের পুকুরটাকে আন্দোলিত করে যেত সে সময় বুঝতে পারিনি। অন্যদের দেয়া সেকেন্ড হ্যান্ড জামাতে নিজেদের মানিয়ে নিতে শিখেছিলাম। তবে আমাদের মাঝে ছিল পদ্ম পুকুরের মতো ভীষণ লজ্জা।